সন্দেশখালী জুড়ে, বসিরহাট জুড়ে তারা বলাৎকার করেছে, তারা ধর্ষণ করেছে, তাদের উপর অত্যাচার করেছে, আর আজকে তাকে অস্বীকার করার জন্য তৃণমূল অর্থাৎ এই সরকার আজকে সেই মহিলাদের উপর বলাৎকার করছে, ধর্ষণ করছে। তাদের উপর যে কি নৃশংস অত্যাচার হয়েছে, সেই অত্যাচার সেখানে না গেলে, মা বোনেদের কাছে না শুনলে সেই মধ্যযুগীয় বর্বরতার কথা বিশ্বাস করা যায় না। আমরা সেখানে বারবার করে পৌঁছেছিলাম, আমাদের সেখানে বারবার করে আটকানো হয়েছিল যাতে আমরা সেই মহিলাদের কথা, সেই অত্যাচারী যারা হয়েছেন তাদের কথা আমরা শুনতে না পারি। তবুও আমরা সেখানে পৌঁছে গেছিলাম ঠিক এই বের মজুরি, ঝুপখালি, ধামাখালি, একদম কাছাকাছি। সেখানে তারা বলছে যে সেখানে সুন্দরী মহিলা যারা আছেন তারা বাড়ির গৃহবধূ, তারা সেখানে বাড়িতে তার পরিবাররা রাখেন না। কেন রাখেন না? কারণ এই শেখ শাহজাহানের টিম, এই হারমাদরা তাদের বউদের যেভাবে শ্লীলতাহানি করে, যেভাবে ধর্ষণ করে, যেভাবে বলাৎকার করে, যেভাবে তাদের ডেকে নিয়ে যায়, শুধু তাদের নয়, তারপরে যদি কোনো পরিবার সেই নিয়ে কোনো আঙুল তোলে বা বাধা দেয়, তার স্বামী, তার পরিবারকেও বিভিন্নভাবে অত্যাচার করা হয়, অর্থাৎ তাদেরকে কিছু বলা যায় না। সেই জন্যই তারা সেখানে রাখে না। বাড়ির বাইরে তারা অন্য রাজ্যে সেই পরিবার সমেত তার ছেলেদের পাঠিয়ে দিয়েছে। সেইখানকার সেই কাহিনী, সেই অত্যাচার আমাদের মুখপাত্র মাননীয় শ্রমিক দা, আমাদের এমপি তিনি রয়েছেন, তিনি সবিস্তারে সেইখানকার যে ঘটনা, নৃশংস ঘটনা, বর্বরোচিত ঘটনা, সেই ঘটনার কথা তিনি বলবেন। দেখুন, আপনাদের মহিলা শাখার সভানেত্রী ফাল্গুনী পাত্র আপনাদের সামনে বললেন যে আগে শাহজাহান এবং শাহজাহানের বাহিনী বলাৎকার করেছে, এখন পশ্চিমবঙ্গ সরকার বলাৎকার করছে সন্দেশখালীর মহিলাদের ওপরে। সন্দেশখালীতে একটা স্বতঃস্ফূর্ত অবরোধ তৈরি হয়েছিল, সেখানকার মহিলারা প্রতিবাদ করেছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে। তারা প্রতিবাদ করেছিলেন পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবং পুলিশের সহযোগিতায় আন্দোলন ভাঙার বিরুদ্ধে, যখন বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে সন্দেশখালীর মধ্যে ঢুকিয়ে প্রতিবাদী সভা বা তৃণমূলের প্রচার সভার নাম করে সেখানে আন্দোলন ভাঙার চেষ্টা করা হয়। প্রথম থেকেই প্রশাসন এই ইস্যুকে অ্যাড্রেস করতে পারেনি। যত অভিযোগ পুলিশের কাছে গিয়েছিল পুলিশ তা গ্রহণ করেনি। পুলিশ উল্টে তাদের শাহজাহানের অফিসে, শিবু হাজরার অফিসে চলে যাবার বা তাদের সঙ্গে গিয়ে মিটমাট করে নেবার সিদ্ধান্ত করে। যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল দীর্ঘদিন 3 বছর ধরে, তারা জমির কোনো খাজনা পায়নি, তাদের রুটি রুজি পর্যন্ত কেড়ে নিয়েছিল বর্তমানের ওইখানকার তৃণমূলের নেত্রী। আজকে যখন সেখানে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আছড়ে পড়ল, যখন কোনোভাবে সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা গেল না, তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য রাখেননি। তিনি সন্দেশখালী উত্তাল অবস্থাতেও সন্দেশখালী নিজে গিয়ে ইস্যুটাকে অ্যাড্রেস করেন। রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে গেলেন। তিনি বললেন পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কিন্তু কোনো রকমের উত্তেজনা বা কোনো বিশৃঙ্খলতা প্রশাসনের পক্ষ থেকে বরদাস্ত করা হবে না। আপনারা দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না, তার দায়িত্ব তিনি নিলেন। তখন দেখা যাচ্ছে 4 বছর আগে যে কেস রেজিস্টার হয়েছে, কোনো অজ্ঞাত কারণে তার উপরে আর কোনো ব্যবস্থা চলেনি, মানে কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো তদন্ত প্রক্রিয়ার মধ্যে কেউ ছিলেন না। আজকে 4 বছর পরে 43টা মামলা যে রুজু হয়েছিল, তার মধ্যে 42টা মামলায় 10 ফেব্রুয়ারি 2024-এ 10ই ফেব্রুয়ারি 2024-এ আজকে 42জনটার ক্ষেত্রে
376 অর্থাৎ ধর্ষণের মামলা রুজু করলো। এটা কে করলেন, কার উপস্থিতিতে হলো? রাজ্যের তৎকালীন ডিজি রাজীব কুমারের ইন্টারভেনশন। এরপরে আন্দোলন কিছুদিন এগোলো, কিছুদিন সীমিত থাকলো। মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বোচ্চ প্রশাসনিক ভবন থেকে একটি সংখ্যা বলে দিয়ে জমি ফেরত দেওয়ার কথা বলা হলো। দেখা যাচ্ছে যে ওই ফেব্রুয়ারি মাসে যখন পুলিশ ওখানে গেলেন রাজীব কুমারের নেতৃত্বে, তখন 24টা মানে ল্যান্ড গ্র্যাবিং এর কেস, জমি হজম করা, আত্মসাৎ করার যেটা হয়েছিল, তার মধ্যে 8টা কেসে, 24টা রেজিস্টার্ড কেসের মধ্যে 8টা কেসের চার্জশিট দিয়ে দেওয়া হলো। হঠাৎ তারপরে এই পুরো আন্দোলনকে কালিমালিপ্ত করতে এবং গোটা পশ্চিমবঙ্গের জনমনে প্রভাব তৈরি করবার জন্য একটা জাল ভিডিওকে আপলোড করে দেওয়া হলো, সেইটাকে নিয়ে আসা হলো। চারিদিকে নেতারা বক্তৃতা করতে শুরু করলেন, আসল সত্য প্রকাশিত হয়ে গেছে। এই জাল ভিডিও যার বিরুদ্ধে প্রকাশ হয়েছিল, সেই গঙ্গাধর, তার আবেদনের ভিত্তিতে ওখানে যে সিবিআই তদন্ত চলছে, সেই সিবিআই তদন্তে এটাকেও ইনক্লুড করেছে, সেখানে তদন্ত চলছে। সন্দেশখালীতে সিবিআই এর তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে। আদালতের কাছে সরাসরি 700 কেস ফাইল করা হয়েছিল, অভিযোগ জানানো হয়েছিল 700-র বেশি যখন হয়ে যায় সংখ্যা, তখন এই বিষয়টিকে সিবিআই এর তদন্ত করার নির্দেশ দেওয়া। এরপর 11 তারিখ সাগরিকা পাত্র, বাড়ি বেরমজুর, তিনি আন্দোলনে ছিলেন। এই সাগরিকা পাত্রকে সকাল 8টার সময় তার বাড়ির সামনে একটি স্করপিও গাড়ি এলো। স্করপিওতে কে ছিলেন? স্করপিওতে ছিল দিলীপ মল্লিক, প্রাক্তন প্রধান, প্রাক্তন স্থানীয় সিপিআইএম এর নেতা, বিজ্ঞান মঞ্চের সম্পাদক ছিলেন সন্দেশখালী ব্লক 2 এ, অত্যন্ত পরিচিত, লেখাপড়া জানা ছেলে। তার নাম হচ্ছে দিলীপ মল্লিক। সিপিআইএম এর বিজ্ঞান মঞ্চ ছেড়ে এ বছর 8 আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং তারপরে সে প্রধান হয়। কারণ সবই তো ওখানে তৃণমূলের দখল, সিপিএম এর দখলদাররা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস হয়েছে, কারণ ওখানে তৃণমূল বা কংগ্রেসের অস্তিত্ব ছিল না 20 বছর আগে, কংগ্রেস তো ছিলই না। তো সেই বিজ্ঞান মঞ্চ থেকে সে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। সে সৈকত দাস, পিকাই ওরফে পিকাই, সে, এবং শোনা যাচ্ছে আইপ্যাকের একজন গায়ের রং ফর্সা মাঝারি বয়স একজন মানুষ, এই 3 জনে গিয়ে সাগরিকা পাত্রকে সেখান থেকে তার বাড়ি থেকে নিয়ে যায়। প্রথমে যায় সরবেরিয়ায়, সরবেরিয়ার পরে তার মেয়ের বাড়ি মমিনপুরে নিয়ে যাওয়া হয়। পরে আবার বিকাল 5টার সময় তাকে সরবেরিয়ায় ফিরিয়ে এনে একটা অটোতে চাপিয়ে দেওয়া হয়। তার পরের ঘটনা জানা নেই, কারণ জীবন রক্ষাতে সেও আত্মগোপন করে আছেন। যে স্করপিও গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় তার নাম্বারটা শুধু আমাদের কাছে এসছে 8495। গাড়ির যে চালক, চালকের উপস্থিতিতে তার ব্যাগে 20,000 টাকা দেওয়া হয়, এই পর্যন্ত আমাদের শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে আমরা কোনোভাবে টাকা নিয়ে আসবো না, কারণ এইভাবে কোনো মহিলাকে দাগিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু এনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সরবেরিয়ায় সকাল 8টায়, এবং মানে সকাল 8টায় বেড়মজুর থেকে, এবং বিকাল 5টার সময় তাকে সরবেরিয়ায় ফেরানো হলো। ফিরিয়ে একটা অটোতে তুলে দেওয়া হলো গাড়ির চালকের বক্তব্য অনুযায়ী। 11 তারিখ, 11ই মে। এবং যখন নিয়ে যাওয়া হলো সেদিনই আমাদের এখানকার যিনি অবজারভার আছেন অমিত মালবিয়া, তিনি একটি টুইট করেন। তিনি টুইট করে ঘটনাটি জানান যে এরকম একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই কিডন্যাপিং এর কথা তিনি তার টুইটের মাধ্যমে তিনি আজ সকলের সামনে নিয়ে আসেন। ঠিক তার 18 ঘন্টা পরে সাগরিকা পাত্র স্টেটমেন্ট এলো যে তাকে এই ধরনের বিবৃতি দিতে বা তাকে এই ধরনের কেস রেজিস্টার করতে বাধ্য করা হয়েছে। সামগ্রিকভাবে সরকার সমগ্র পুলিশ ফোর্সকে ব্যবহার করে প্রতি রাতে বাইরে থেকে দুষ্কৃতী এনে পুলিশের সহযোগিতায়, পুলিশের তৎপরতায়, পুলিশের বদান্যতায় এবং পুলিশের উপস্থিতিতে
আন্দোলনকারীর মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করছে, তাদের বয়ান উইথড্র করবার কথা বলছে, বিভিন্ন জায়গায় তাদের বলছেন যে আমরা যেটা বলছি আজকে সে ধরনের স্টেটমেন্ট করো, তোমরা আমাদের দলের দিকে চলে এসো। প্রতিনিয়ত এভাবে হুমকির পর একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা দেখেন যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বীর পুঙ্গব যিনি বিধায়ক আছেন, তার সামনে এই প্রাক্তন বিজ্ঞান মঞ্চ বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান কিভাবে দিলীপ মল্লিক প্রহৃত হলো, সমস্ত ক্ষোভ আজকে তার উপরে উঠে পড়েছে। এই পুরো বিষয়টা যেভাবে দিনের পর দিন এই আন্দোলনটাকে স্তীমিত করার পরিবর্তে, সেখানকার অসহায় মহিলাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে, অত্যন্ত প্রান্তিক অঞ্চল হচ্ছে সন্দেশখালীর এই দ্বীপগুলো। সন্দেশখালীতে যে এক একটা দ্বীপ আছে, খুলনার মানুষ যে জল খায় সেই জল যদি আপনাদের কেউ গ্লাসে করে দেয়, জলের রং দেখলে কেউ সেই জল খেতে পারবেন না, এত আয়রন, কমপ্লিট লাল, অবিশ্বাস্য রকমের জলের রং। সেখানে তিনটে ঝঞ্ঝার পর জমির চরিত্র বদল হয়ে গেছে, সেভাবে চাষবাস নেই, ডিফিকাল্ট টেরেন, এক একজনকে বাস রাস্তায় আসবার জন্য 2-3টে করে নদী পার করে আসতে হয়। সেখান থেকে বহু দূর পর্যন্ত কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, মানুষের কাছে খাবার নেই, ভোট পরবর্তী হিংসায় বহু লোক ঘরছাড়া, পরিযায়ী শ্রমিক, বাড়ি ফিরতে পারছে না, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অসহায় বিধবা মা বাড়িতে আছেন, ছেলে বিজেপি করতো বলে গ্রিল পর্যন্ত খুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ঠাকুর ঘর তৈরি করেছিল, সেই ঠাকুর ঘর ভেঙে সেখানের উপরে করেছে, সেটাকে নোংরা করেছে, অপবিত্র করেছে। এই ধরনের ঘটনা তো অজস্র আছে। কিন্তু আজকে যখন পুলিশই কেস রেজিস্টার করলো, যখন রাজ্য পুলিশের ডিজির উপস্থিতিতে এবং তার মধ্যস্থতায় 376 সেকশন 42টা মামলায় দেয়া হলো, তারপরে কি করে দাঁড়িয়ে সেই প্রশাসনের প্রধান মানুষের সামনে বলেন যে সন্দেশখালীতে কিছু হয়নি, সন্দেশখালী সম্পূর্ণভাবে সাজানো ঘটনা। 8টা ল্যান্ড গ্র্যাবিং এর কেসে যেখানে রেজিস্টার করা হয়েছে এবং যেখানে ক্যাম্প করে জমি ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে কি করে রাজ্যের মুখ্যমন্ত্রীর উত্তরসূরি এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা এই বিবৃতি দিচ্ছে। আজকে সরকার তো সংঘবদ্ধভাবে সেখানকার মহিলাদের উপর আক্রমণ করছেন, প্রতিবাদ হয়েছে। কাউকে যদি অপমানিত করা হয়, কারোর বিরুদ্ধে যদি মিথ্যাচার করা হয়, যদি মহিলাদের বলা হয় যে 2000 টাকা নিয়ে, 3000 টাকা নিয়ে, শুভেন্দুর টাকা নিয়ে তারা সম্পূর্ণভাবে তারা যে নির্যাতিতা হয়েছেন, তাদের শারীরিক নিগ্রহ হয়েছে, এই বিবৃতি তারা দিতে পারেন, তো এই অপমানকে সহ্য করবে? আবার স্বতঃস্ফূর্ত জনরোষ তৈরি হয়েছে, আবার সেখানে থানা ঘেরাও হয়েছে। থানা ঘেরাওয়ের মধ্যে প্রবল ক্ষোভের মুখে পড়ে বিজ্ঞান মঞ্চের বর্তমানে তৃণমূলের এই মল্লিক, আমাদের দিলীপ মল্লিক। এই ঘটনা অভিপ্রেত নয়, এভাবে কাউকে শারীরিকভাবে আক্রমণ করাকে কেউ সমর্থন করছে না, কিন্তু জনরোষ কোন জায়গায় পৌঁছেছে। আজকে পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের কাউকে গ্রেপ্তার করছে না। পুলিশ দিলীপ মল্লিককে গ্রেপ্তার করেনি। পুলিশের কাছে বারবার জানানো হয়েছে যে প্রতি রাতে লোক নিয়ে এসে বাড়ি বাড়ি ঢুকে দিলীপ মল্লিক থ্রেট করছে বয়ান বদলানোর জন্য। একবারের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করলো না। আর পুলিশ কাদের বিরুদ্ধে মামলা দিল? মামলা করলো যারা আন্দোলন করেছিলেন তাদের বিরুদ্ধে। 61 জনের বিরুদ্ধে কালকে পুলিশ 2টো মামলা রুজু করেছে, এফআইআর, 61 জনের নাম আছে। সেই প্রথম মামলাটি সুদেব দে একটু আগে বেচারি স্নান করতে গিয়েছিল, সেখান থেকে তাকে পুলিশ নিয়ে ধরে নিয়ে এখন ধামাখালির দিকে চলে যাচ্ছে। এই আধ ঘন্টা আগের ঘটনা। সুদেব দে, আজকে তাকে গ্রেপ্তার করা হলো। আমরা বলছি যে কালকে মহিলারা যেভাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, ঝর্ণা দাস, ভারতী দাস, টুম্পা দাস, যেভাবে তাদের টেনে হিঁচড়ে রাত নিয়ে যাওয়া হয়েছিল, সন্ধ্যাবেলায় তাদের ছাড়া হয়েছে, কারণ না ছাড়লে সন্দেশখালীর পরিস্থিতি আরো ভয়াবহ হতো। কিন্তু প্রশ্ন হলো, যখন সন্দেশখালীর স্থানীয় নেতৃবৃন্দ কার্যত আত্মসমর্পণ করেছে, সন্দেশখালীতে যারা তৃণমূল কংগ্রেস তারা যখন হাত তুলে নিয়েছে, সন্দেশখালীর বিধায়কের চেহারা আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে, কার্যত সে ক্ষোভের কাছে নতি স্বীকার করে নিয়েছে, তখন পুলিশকে দিয়ে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করে আবার কেন মহিলাদের উপর এই বলাৎকার চলেছে, আবার কেন এই নির্যাতন চলেছে? এইটা কি পশ্চিমবঙ্গের চিত্র না? যতদিন ভোট চলবে ততদিন এটাকে জিইয়ে রাখতে হবে।
সন্দেশখালীর ওপরে আক্রমণটা ততদিন চলবে, ততদিন আবার বিভিন্ন রকম ভিডিওকে প্লান্ট করা হবে। সন্দেশখালীতে কি ঘটেছিল পশ্চিমবঙ্গের মানুষ জানেন। সন্দেশখালীর মহিলাদের দিয়ে কি বলানো হয়েছিল তারাও সামনে এসে বলছেন যে কোন পরিস্থিতিতে তাদের এই কথা বলানো হয়েছে। কিভাবে সাগরিকা পাত্রকে তুলে নিয়ে গেছেন, সাগরিকা পাত্র একদম সম্পূর্ণভাবে তাদের কাছে আছে। যে কোনো ধরনের স্টেটমেন্ট দেবেন, তাহলে এই মহিলা আন্দোলনে কেন অংশগ্রহণ করেছিলেন? এই মহিলা তাহলে আন্দোলনে যখন অংশগ্রহণ করেছিলেন তাকে কেন ধরা হলো, কিভাবে তাকে ট্র্যাপ করা হলো? এবং সরাসরি এখানে এই 3 জনের উপস্থিতিতে এই কাজ ঘটানো হয়েছে। আমরা গাড়ির নাম্বার পর্যন্ত দিয়েছিলাম। তখন আমাদের দলের পক্ষ থেকে আমাদের ডক্টর অর্চনা মজুমদার এই গাড়ির নাম্বার দিয়ে পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন 8495 এই সাদা স্করপিওর নাম্বার, যে গাড়ির চালক সে প্রাণভয় আত্মগোপন করে আছে। সে আমাদের কাছে যা বিবৃতি দিয়েছে, এই আমাদের মনে হয় বিষয়টিকে শেষ করা প্রয়োজন। যারা পুলিশ আছেন, বর্তমান যিনি ডিজি আছেন, তিনি উপযুক্ত ব্যবস্থা নিন, কারণ সরকারি পদ তো একটা কন্টিনিউটি। একজন ছিলেন, আরেকজন এসে সম্পূর্ণ তার ভিন্ন অবস্থান নিতে পারেন, এটা সম্ভব নয়। আমরা নির্বাচন কমিশনের কাছেও বিষয়টির নজরে এনেছি যে কিভাবে দিনের পর দিন সন্দেশখালীতে কার্যত নির্বাচনী ইস্যু বানিয়ে সেটাতে তাদের উপরে আক্রমণ চালিয়ে যাওয়া হয়েছে। এখনো বসিরহাটের ভোট হয়নি, এখনো পর্যন্ত সেখানকার মানুষ সংঘবদ্ধ আছেন এবং থাকবেন। এই আন্দোলন যাতে আরো বেশি ছড়িয়ে না পড়ে, ভোটের আগে হিংসা যাতে না হয়, আমরা যেভাবে আমাদের কর্মীদের ওখানে শান্ত রাখবার কথা বলেছি, স্থানীয় মানুষকে বোঝাচ্ছি যে আপনারা শান্ত থাকুন, কারোর গায়ে হাত দেবেন না, কারোর বাড়িতে আগুন লাগাবেন না। অগ্নিসংযোগ এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে, সভ্য সমাজে কাম্য নয়। আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন, কিন্তু প্রতিবাদের ভাষা যেন কখনো হিংসাত্মক না হয়ে ওঠে। কিন্তু এই হিংসাশ্রয়ী হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে। দিনের পর দিন এরা একটার পর একটা ইস্যু নিয়ে বক্তব্য রাখছেন। মুখ্যমন্ত্রী একদিনের জন্য সন্দেশখালী যাননি। মুখ্যমন্ত্রী যদি সন্দেশখালী গিয়ে কথা শুনতেন, আজকে এই জায়গায় আসতো না এই পরিস্থিতি। কিন্তু দিনের পর দিন তারা সত্য ঘটনাটাকে শুধু চাপা দেওয়ার চেষ্টা করছেন না। যারা এই ধরনের দুষ্কর্ম ঘটিয়েছেন, যারা এই কাজ করেছেন, দীর্ঘদিন মানুষের জীবন জীবিকাকে কেড়ে নিয়েছে, মানুষদের সমস্ত সম্পদ লুট করে নিয়েছে, বাসস্থান পর্যন্ত ভেঙে দিয়েছে, আজকে সেই মানুষগুলোকে সার্টিফিকেট দিচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস বলা ভুল, এখন তো সরকার। কারণ পুলিশ যখন এই কাজ করছে, গতকালকে পুলিশের যে আমরা শরীরী ভাষা দেখেছি, যেভাবে আবার দেখলাম কোথায় ওটা কুচবিহারে তুফানগঞ্জে একজন মহিলা, সে উঠতে চাইছে না গাড়িতে, তাকে প্রিজন ভ্যানে ঢোকানোর জন্য চুলের মুঠি ধরে পুলিশ যেভাবে ঢোকালো, এটাই হচ্ছে পুলিশের আচরণ। এই তৃণমূল কংগ্রেসের হাত কামড়ে দেওয়া পুলিশ, এই পুলিশ সর্বত্র একই আচরণ করে চলেছে। এই দখলদারির বিরুদ্ধেই আমাদের রাজনীতি। এবং আমরা মনে করি সারা রাজ্যের মানুষ আজকের এই ঘটনা দেখে তারা তৃণমূল কংগ্রেসকে ঠিক সময় উত্তর দেবেন। গতকাল পর্যন্ত যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনও তৃণমূল হিংসার কিছু কিছু জায়গায় চেষ্টা করেছে। পরাজয় নিশ্চিত জেনেই এখন সবুজ আবির লাগিয়ে ফেলেছেন বিভিন্ন জায়গায় বিজয় মিছিল। উত্তরবঙ্গে যারা বিজয় মিছিল করেছিলেন, কার নির্দেশে হয়েছিল, কার দায়িত্ব কেউ নিচ্ছে না, অনেকের পেমেন্ট বাকি, তারাও বলেছেন। যাই হোক, এগুলো চলতে থাকবে। ধন্যবাদ। 61 জন বিরুদ্ধে মামলা হয়েছে। মহিলার সংখ্যাটা তার মধ্যে সর্বাধিক আছে। একটু আগে সুদের দেখে গ্রেপ্তার করেছে পুলিশ। স্নান করতে গেছিল পুকুরে, সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধামাখালির দিকে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারী ছিল, প্রথম থেকে আন্দোলনের সঙ্গে ছিল। নতুন করে সন্দেশকারীতে আবার উত্তাপ ছড়িয়েছে। শুভেন্দু অধিকারীর একটা ফ্লেক্স ছিঁড়ে ফেলা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ আবার সন্দেশখালীকে শান্ত করবার কোনো প্রচেষ্টা প্রশাসনের পক্ষ থেকে নেই। যেহেতু প্রশাসন বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, যেটা আছে সেটা পুরোটাই তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবঙ্গে কোনো রাজ্য সরকার তৈরি করতে পারেনি, একটা তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছে। তো স্বাভাবিকভাবেই বাইরে থেকে দুষ্কৃতি এনে যদি কেউ বিরোধী দলনেতার পোস্টার ছেড়ে, তো সেটাও তাদের সেখানকার মহিলারা, সেখানকার পুরুষ সংঘবদ্ধভাবে তার প্রতিবাদ করেছে। এই ঘটনায় বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। স্বাভাবিক আছেন তো, যে অভিযোগ করবে তাকে গ্রেপ্তার করা হবে, যে অভিযোগ করবে তাকে গ্রেপ্তার করা হবে। এখানে তো কোনো আইনের শাসন নেই। পুরো প্রশাসনটাকে পুলিশের উর্দি, থানার লকআপ, পুলিশের বন্দুকটা ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজে। সন্দেশকারীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং একই সঙ্গে
সন্দেশখালীতে পাহারা দিচ্ছে এখন। মহিলারা রাত জেগে পাহারা দিচ্ছেন এই কারণে বিভিন্ন সময় তাদের অন্য কিছু করে ফাঁসানো হতে পারে বা তুলে নিয়ে যাওয়া হতে পারে এই আশঙ্কায়। এইটা একটা দিক, মহিলারা পাহারা দিচ্ছেন। পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে এই কারণেই যে সিবিআই বা ইডি কোনোভাবে যেন সেখান থেকে কোনো নতুন অস্ত্রাগারের সন্ধান না পায়। অনেকজনই শাহজাহানের লোকজন ভয়ে এলাকা ছেড়ে চলে গেছেন, তারা কোথায় জিনিসপত্র রেখে গেছে সেটা যাতে অন্যের সিবিআইয়ের হাতে না চলে যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে না খুঁজে পায়, সেজন্য তারা প্রমাণ লোপ করবার চেষ্টা করছেন। আর পারলে আন্দোলনকারী বিজেপির ওখানে যারা কর্মী আছেন বা অন্য যে কোনো দলের থাকতে পারেন তাদের বাড়িতে সেটা ঢুকে কোনো অস্ত্র রেখে দেওয়ার জন্য, সেজন্যই মহিলারা পাহারা দিচ্ছেন। আসানসোলে ওই লালা যে হয়েছিল পয়লা বৈশাখ, সে আজকে 6টা দিনে জামিন পেয়েছে। ওকে বলা হয়েছে তুমি নিটুরিয়া ছেড়ে কোথাও যেতে পারবে না, আর সিবিআই তদন্তকে পূর্ণ সহযোগিতা করতে হবে। সে আত্মসমর্পণ করেছে, সে বেল পেয়েছে। এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া। কিন্তু লালার কয়লা কার কার হাতকে ময়লা করেছে মানুষ সেটা জানতে চায়। মানুষ তাদের দেখতে চায়, তাদের গ্রেপ্তারি চায়, তদন্তে দ্রুত নিষ্পত্তি হোক এটা চায়। অনেক দিন ধরে কয়লার গল্প শুনছে, এবার আঠুর লোকেদের চায়। নানুরের পাপড়ি গ্রামে জয়ঢাক বাজিয়ে তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হলো। বীরভূমের 2 আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী কাদর শেখ। ওটা আগে থেকে আত্মসমর্পণের জন্য না তৃণমূল কংগ্রেসের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য, না যে কটি বাকি নির্বাচন আছে সে তাদের মনোবল বাড়ানোর জন্য এটা করেছে। এটা নিয়ে অন্য কেউ চুলচেরা বিশ্লেষণ করতে পারে, অন্য কেউ এই নিয়ে গবেষণা করতে পারে, আমাদের কোনো উৎসাহ নেই। তৃণমূল হারছে, তৃণমূল বীরভূমে হারছে, তৃণমূল বীরভূমে হারছে। যাদের উপর যাদের দেখা যাচ্ছে সামনের মুখ, গ্রামের পর গ্রাম তৃণমূল প্রভাবিত গ্রাম, যেখানে অন্য কেউ কোনোদিন কেউ পতাকা নিয়ে ঢুকতে পারেনি, তারা প্রকাশ্যে বিজেপিকে ভোট দিয়েছে। প্রকাশ্যে ভোট মানে বলে বিজেপিকে ভোট দিতে ঢুকছে, তৃণমূলকে প্রতিহত করে ভোট দিয়েছে। বীরভূমে তৃণমূল হারছে। এর মধ্যে শতাব্দী রায় বক্তব্য করেছেন বীরভূমে এর আগে এত শান্তিতে কোনো ভোট হয়নি, মানে যে ভোটে দেখা গেল অনুব্রত নেই। এটা তাদের দলের আভ্যন্তরীণ সমীকরণ, ঠিকই বলেছেন। নিঃশব্দে মানুষ শান্তিপূর্ণভাবে তৃণমূলের বিরুদ্ধে ভোট করেছে, তাকে প্রাক্তন বানানোর জন্য। বাসন্তীর এমএলএ শ্যামল মণ্ডল বলছে বিজেপি একটা অচল পয়সাকে মারতে মারতে পাঠিয়ে দেওয়া হবে, শুভেন্দু অধিকারীদের হাত ভেঙে দেওয়া হবে। কি অন্যায় বলেছে? ভুল কিছু বলেনি। বাবা জেঠারা যে ভাষায় কথা বলেন সেই ভাষাতেই কথা বলেছে। এটাই তৃণমূলের ভাষা, এটাই তৃণমূলের সংস্কৃতি। দলে নিশ্চয়ই ওর গুরুত্ব বাড়বে। সিএ নিয়ে একটা বিষয়, সিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলছেন মানি না, সিএ আমরা মানব না, কিন্তু বনগাঁ সভায় গিয়ে কার্যত একটা পরোক্ষে সমর্থন দিয়েছে সিএ। উনি কোন অবস্থানে কখন থাকেন এ নিয়ে আর মানুষের কোনো উৎসাহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান এত দ্রুত পরিবর্তিত হয়, আর কোন সময় তিনি কি বলেন এবং কি বলতে পারেন সেটা মানুষ তো কেন দেবতারও জানা সম্ভব নয়। তিনি কি বলেছেন সেটা নিয়ে উৎসাহ নেই। আমরা এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সিএর বিরোধী, হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবার বিরোধী। তিনি ব্লক ভোটের স্বার্থে সংখ্যালঘুদের, মৌলবাদী সংখ্যালঘুদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘুদের কাছে নয়, সুস্থ সংখ্যালঘুদের কাছে নয়, মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছেন। এখন উনি বনগাঁয় গিয়ে চিড়ে ভেজে দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ নেই। আর সিএর উনি বিরোধিতা করেও কিছু করতে পারবেন না। এখানে রাজ্যের কিছু করার নেই, কেন্দ্রের। উনি যখন 2 মাস পরে, মানে কত তারিখ হচ্ছে, 2 মাস তো নেই, সময় এসে গেল তো চলে যাওয়ার আমাদের। হ্যাঁ, ওই 4 তারিখ রাত্রের পরে যখন উনি ক্ষমতায় এসে যাবেন প্রধানমন্ত্রী হয়ে, তখন সিএ কে বাতিল করে দেবেন। প্রধানমন্ত্রীকে নিজে হাতে রান্না করে খাওয়াবেন বনগাঁ সভায়। হ্যাঁ, উনি প্রধানমন্ত্রী হবেন, দিল্লির বাড়িতে যখন যাবেন তখন নরেন্দ্র মোদী হয়তো ওনার কাছে আসবেন, মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণে অবশ্যই আসবেন। বীরভূমে 2 জায়গায় ভোট পরবর্তী হিংসা এবং 2 জায়গাতেই আক্রান্ত বিজেপি, অভিযোগ শাসক দলের। না, তৃণমূল কংগ্রেস তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কালকে ভোটারদের আক্রমণ করেছে, দিলীপ ঘোষকে 2 বার আক্রমণ করেছে, ইট বৃষ্টি করেছে গাড়ির ওপরে, সিআইএসএফ কে আক্রমণ করেছে, সাংবাদিকদের আক্রমণ করেছে। 5 জন সাংবাদিক জখম হয়েছেন, একাধিক সাংবাদিকদের গাড়ি ভাঙা হয়েছে,
সাংবাদিকদের তাড়া করা হয়েছে, অনেকে প্রাণ জীবন বিপন্ন করে কোনো অবস্থায় বেরিয়ে আসতে সমর্থ হয়েছেন। এটা তো চলছে। এখন ভোট পরবর্তী হিংসা চেষ্টা চালাবে, কিন্তু এটা 2021-এর পুনরাবৃত্তি হবে না। এরপরে তৃণমূলের ভাষায় তৃণমূল উত্তর পাবে। গত বছর রাজ্যপালের বিরুদ্ধে একজন দক্ষিণী নৃত্যশিল্পী তিনি অভিযোগ দায়ের করেছিলেন। তার অনুসন্ধান রিপোর্ট আজকে কলকাতা পুলিশ নবান্নে জমা দিল ঠিক ভোটের সময়, এবং বেঙ্গালুরু হোটেলে ধর্ষণের অভিযোগ নৃত্যশিল্পী। এ ধরনের কোনো বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এ নিয়ে যা বলার রাজভবন বলবে, যা বলার রাজ্যপালের পক্ষ থেকে বলা হবে। আমি রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপাত্র নই। পশ্চিমবঙ্গ বিজেপি এই মুহূর্তে প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের এই সংঘাতের মধ্যে কোনো অংশগ্রহণ করবে না, পক্ষে বা বিপক্ষে। সবকিছুই মানুষের সামনে হচ্ছে, মানুষের দৃশ্যমানতায় সবকিছু আছে। মানুষ ঠিক করবে এবং যাদের দেখার বিষয় তারা দেখবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা করেছিলেন, সেই মামলাটা তমলুকের যে বিজেপি প্রার্থী, সেই মামলাটা ছিল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। ওই ব্যক্তিগত কারণ দেখিয়ে ছেড়ে দিয়েছেন মামলাটা ফেরত দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রধান বিচারপতি। কিসের মামলা? ওনার বিরুদ্ধে একটা মামলা আনা হয়েছিল যে উনি খুন করতে গিয়েছিলেন, উনি যখন নমিনেশন জমা দিতে যান। সরকারি যে যারা শিক্ষক নিয়োগের যাদের চাকরি গেছে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, মনোনয়ন পেশের দিন সেখান থেকে স্লোগান ওঠে এবং সেই সময় একটা সংঘর্ষ হয়। সেই ঘটনায় একটা মামলা সুমেন গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাণ নাশের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। মানে এই ধরনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। মামলা কে দায়ের করেছে? বিজেপি দায়ের করেছে না তৃণমূল? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। তার বিরুদ্ধে উনি আদালতে গিয়েছিলেন। হ্যাঁ, মামলাটা আদালতের অবস্থান নিয়ে আমি কি বলতে চাই, কারণ যেখান থেকে মিছিলটা শুরু হয় সেদিন উনি যেখানে থাকেন সেখান থেকে শুরু করে যখন মিছিলটি শুরু হয় এবং যে ট্যাবলোর মধ্যে উনি চড়েন সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সেখানে উপস্থিত ছিলাম। আমাদের দৃশ্যত কোনো সংঘর্ষের ঘটনা আমরা দেখতেই পাই। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছই, যে ঘটনার কথা বলা হচ্ছে আন্দোলনকারী, সেখানে কোথাও কোনো উত্তেজনা ছিল না। কিছু পুলিশকে আমরা সেখানে দেখেছি ভিড় করে দাঁড়িয়ে থাকতে। তারপরে ওখানে অভিজিৎ বাবু নামেন, আমার সঙ্গে কথা হয়, তিনি একটি গাড়িতে ওঠেন, তিনি নিজের গন্তব্যস্থলে চলে যান, আমিও কলকাতার দিকে চলে আসি। এটা নিয়ে মামলা হলো। তো হাস্যকর বিষয়। বিচারপতি কেন শুনলেন না? বিচারপতি শুনলে ভালো করতেন। আর পুরোটাই আপনারা যারা এখানে আছেন প্রত্যেকটি সংবাদ মাধ্যমের কাছে ভিডিও ফুটেজে আছে। এক মুহূর্তের জন্য ক্যামেরার ফ্রেমের বাইরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন না। সন্দেশখালীর ঘটনায় নিরপেক্ষ তদন্তে সুপ্রিম কোর্টের নজরদারিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের আর্জিতে নতুন আবেদন। সন্দেশখালীর বেশ কয়েকজন মহিলা এই আবেদন করেছেন। তো আদালত জানতে চায়, সন্দেশখালীর ঘটনায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। আদালত নতুন আবেদনটি সন্দেশখালীর মূল মামলার সঙ্গে শোনা হবে বলে নির্দেশ দিয়েছে। আগামী জুলাইয়ে শুনানি। এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, আইনি প্রক্রিয়া। আমরা রাজনীতি করি, আমরা কোর্টে আছি, কিন্তু তার থেকে বেশি মাঠে আছি। আমরা মাঠে থেকেই তৃণমূল কংগ্রেসের যে আক্রমণ নেমে আসছে সন্দেশখালীর ওপরে, তাকে প্রতিরোধ করবার চেষ্টা করছি এবং তৃণমূল কংগ্রেসের যে প্রকৃত স্বরূপ সেটা মানুষকে সঙ্গে নিয়েই মানুষের সামনে যাচ্ছে নির্বাচনে বিচার চাইতে। এবার আইনি প্রক্রিয়া কেউ যেতেই পারেন আদালতে, এবং আদালত যেটা করবে আদালতের মতো করে করবে। বাতিল হয়ে যাওয়া চাকরিজীবীদের তাদের চাকরিটা থেকে যাওয়া, সেটা নিয়ে বলা হলো যে জয়। সেই জায়গাতে চলতি সপ্তাহে সিবিআই অযোগ্যদের বয়ান রেকর্ডের জন্য ডাকছে এবং সেটা নবম, দশম শ্রেণী, গ্রুপ সি চাকরি প্রার্থীদের এবং জেলা কিন্তু আদালতের সুপ্রিম কোর্টের তো বক্তব্যই সেটা ছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যে অন্তর্বর্তীকালীন তারা একটি স্থগিতাদেশ দিয়েছে, দিয়ে বলেছে যে ক্যাবিনেটের বিরুদ্ধে যে তদন্তের কথা চলছিল সেটা এখন আপাতত হচ্ছে না। কিন্তু সুপ্রিম কোর্টের তদন্ত বহাল রেখেছে অযোগ্যদের ক্ষেত্রে। তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং তারা যদি চাকরি করে আবার পড়াতে যায় স্কুলে, তাদের মুচলেখা দিয়ে যেতে হবে যে তারা 12% সুদে টাকা ফেরত দেবেন। এবং তারপরে স্বাভাবিকভাবেই জালিয়াত প্রমাণ হলে তো আরো অনেক বড় সমস্যার
বা আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে। এটা তো সম্পূর্ণভাবে তৃণমূল এতদিন পরীক্ষার্থীদের সঙ্গে, মেধার সঙ্গে প্রতারণা করেছে। এখন যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে কার্যত তাদের আবেগের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতারণা করছে। এটা কমপ্লিটলি এই জয়ের যে ভিক্টরি সাইন, এটা একটা জালিয়াতি। তার জন্যই তো আমরা পোর্টাল খুলেছি, তাদের সহায়তা করবার কথাই তো দেশের প্রধানমন্ত্রী বলেছেন। তাদের জন্যই আমরা হেল্পলাইন নাম্বার দিয়েছি, যে যারা যোগ্য তারা যদি আসে তাদের আমরা আইনগত সাহায্য দেব, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা তার খরচা বহন করব দলগতভাবে। একই সঙ্গে আমরা যেটা বক্তব্য, যে এসএসসি কে এফিডেভিট দিয়ে জানাতে হবে যে কিভাবে তারা সেগ্রিগেশন করছে এবং সেগ্রিগেশনের মেথডটা কি। অযোগ্যদের চাকরি কেন দিয়েছিল তার দায়িত্ব কিন্তু এসএসসি কে নিতে হবে, এটা আমাদের দাবি। এবং আমাদের পক্ষ থেকে যে লয়ার থাকবেন তিনি সেই কথাই বলছেন। অন্য যারা মামলা করেছেন, বিকাশ বাবুরাও একই অন্য কথা বলছেন, তাদের অবস্থান ভিন্নতম, একই কথা বলছেন, এফিডেভিট চাইছেন। আগে এই পদ্ধতিটা, যোগ্য অযোগ্য পৃথকীকরণের পদ্ধতিটা আমরা দেখি সুপ্রিম কোর্টে তারা কিভাবে নিয়ে আসছে, তারপরে আমরা আমাদের মতো করব। আপনাদের পোর্টালে কি কেউ এরকম ভাবে নাম লিখিয়েছে? নাম লিখিয়েছে, তার পরিমাণ কত, সংখ্যা কত, কতজন? সেটা আমরা এখন বলছি না। সেটা সম্পূর্ণ আমরা করেছি, উৎসাহ আছে, হেল্পলাইনে ফোন করছেন, ইন্টারাকশন চলছে। অনেকেই যাদের অভিজিৎ বাবুর নির্দেশে যাদের চাকরি হয়েছে তারাও আছেন, এবং তাদের সঙ্গে আমরা যেটা করছি সেটা দেখানো। অ্যাকুরেট নাম্বার আমাদের কাছে নেই সংখ্যা, তবে সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে পরশু দিন সম্ভবত। ভোটে দেখা যাচ্ছে যে মহিলাদের ভোটদানের পরিমাণটা বেশি, সেটা কি কোথাও লক্ষ্মীর ভান্ডার চেপে? হ্যাঁ, কোথায়? প্রথম 3 দফার নির্বাচন, সন্দেশখালী এফেক্ট। সন্দেশখালী পরিযায়ী শ্রমিক বহু আসতে পারেননি, কারণ আমাদের তো বাংলা এগিয়ে আছে, তাই বহিরাগতরা যেখান থেকে আসে, যেখানে খৈনির থুতুতে ওরা কলকাতায় জং ধরতে দেবেন না বলেন, বাংলার মানুষ ওই দিকে চলে গেছে। অনেক সংখ্যালঘু মানুষ গেছেন, গরিব মানুষ কি করবেন? একবার জাস্ট ঈদ গেছে, দেখবেন মুর্শিদাবাদ, মালদায় ভোটের সংখ্যা কম, উত্তর 24 পরগনাতেও সংখ্যালঘুদের ভোট কম পড়ছে। কারণটা হচ্ছে এরা একবার ঈদের সময় এসে খরচাবাদি করে গেছে, আবার গিয়ে আবার আসবে। কারণ অধিকাংশ পরিযায়ী শ্রমিকের মধ্যে এরা বিশাল সংখ্যকটাই হচ্ছে সংখ্যালঘু, সে জায়গায় ভোট কম পড়েছে। আর যেটা বলছেন সেটা হচ্ছে মহিলারা তো ভোট দিচ্ছেন, আপনি দেখছেন না সংখ্যালঘু মহিলারা কালকে রাস্তায় নেমে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা অবরোধকে হটিয়ে দিয়ে তারা ভোট দিল। এগুলো কিসের ইঙ্গিত বহন করছে? যে মহিলারা যখন একজোট হয়ে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে। তৃণমূলের এক্স হ্যান্ডেল ব্লক করেছে শুভেন্দু অধিকারী, তারপরে তৃণমূল শিবির থেকে পাল্টা খোঁচা দিয়ে লেখা হয়েছে ये डर हमें अच्छा लगा, ये डर हमें अच्छा लगा, ये डर होना चाहिए, ये डर हमें अच्छा लगा, ये डर होना भी चाहिए। তৃণমূলের শুভেন্দু অধিকারী তৃণমূলের এক্স হ্যান্ডেল ব্লক করেছে, তারপরে তৃণমূল শিবির থেকে পাল্টা খোঁচা দিয়ে এটা লেখা হয়েছে যে ये डर हमें अच्छा लगा, ये डर होना चाहिए। কে যে ভীত বুঝতে পারছি না। গভীর রাতে ঘুম ভেঙে 3 গ্লাস জল খাচ্ছে শুভেন্দুর নাম করে, আবার সকালবেলা উঠেই শুভেন্দুর নাম করছে। শুভেন্দুর নেতা, শুভেন্দুর নেতৃত্ব প্রতিষ্ঠিত, শুভেন্দুর বিশ্বাসযোগ্যতা আছে, সেটা প্রমাণিত। যত দিন যাচ্ছে শুভেন্দুর উপরে আক্রমণের মাত্রা আরো বাড়ছে, তো সব চলবে। গোটা শুভেন্দু আজকে তৃণমূলকে ব্লক করেছে, গোটা পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে ব্লক করে দেবে। 4 তারিখ বিকেলবেলা কি উত্তর দেবে তার প্রস্তুতি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্ডিয়া জোট 315টা আসন পাবে এবারে নির্বাচনে, ইন্ডিয়া জোট 315টি আসন পাবে এবারে নির্বাচনে। দেখুন, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন। তিনি যে দলের জন্মদাত্রী, হ্যাঁ, সেটাকে ধরে রাখবার জন্য। কিন্তু মৃত শিশুকে তো সব মাই কোলে আটকে রাখতে চায়, তার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন চেষ্টা করছেন। কখনো জোটকে জিতিয়ে দিচ্ছেন, কখনো বিজেপির গঙ্গাযাত্রা করে দিচ্ছেন, কখনো উনি বিভিন্ন শব্দ বলে ফেলছেন উত্তেজনায়, চলছে। কখনো বাঘ বলে নিজেকে দাবি করছেন, এই সমস্ত চলছে। অধীর চৌধুরী কালকে এই মন্তব্য শুনে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ইঙ্গিত দিতে চাইলেন যে আমি কংগ্রেসের পাশে আছি, নিজের বিপদটা উনি বুঝে গেছেন। 4 তারিখের পরে গিয়ে রাহুল গান্ধীর পা ধরতে হবে তো। মমতা বন্দ্যোপাধ্যায়
সবাই বিপদের এই আজ পেয়ে গেছে, তাই কংগ্রেসকে বার্তা দিচ্ছেন যে আমি তোমার পাশে আছি এইসব বলে, ইন্ডিয়া জোটাতে পাবে বলে। 4 তারিখের পরে তার কোনো উপায় থাকবে না, তখন রাহুল গান্ধী পা ধরতে হবে গিয়ে। সবই এক। অধীর চৌধুরী মানে কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে ধরবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তো উনিও দিল্লি গিয়ে একই সব গল্প হবে। মানুষ এদের চিনে গেছে। 466টা আসনে জোট প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে ঠিক অর্ধেক 233টা আসনেই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস 285টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, 80টা আসনে যাদের জোট বলছেন তারা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। আমরা আগেও বলেছি, 2 বছর আগেও, যেটা আবার সেই কথা বলছি, এরা সবাই নেট প্র্যাকটিসের প্লেয়ার, এরা সবাই শ্যাডো প্র্যাকটিস করছে বাড়ির চিলে ওটার ছাদে উঠে। খেলার দিন ওরা খেলা বলে তো রাজনীতিতে, মাঠে কেউ থাকবেন না। এই নির্বাচনটা অপ্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। এই নির্বাচনে কোনো প্রতিযোগী নেই। এই নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে তাকে চ্যালেঞ্জ জানাবার কেউ নেই, এবং এই নির্বাচনটা কার্যত ওই জন্য বহু মানুষের উৎসাহ এই নির্বাচনটা নিয়ে নেই। দুর্ভাগ্য, এটা নিঃসন্দেহে দুর্ভাগ্য। কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সাফল্য পায় তখন যদি সেখানে একটা শক্তিশালী বিরোধী থাকে। এখন থেকে যদি সবাই চেষ্টা করেন 2029-এ একটা চেষ্টা করতে পারেন, এটা গণতন্ত্রকে স্বাস্থ্য ভালো রাখার জন্যই একটা প্রচেষ্টা হওয়া উচিত। সবাই এটা নিয়ে চিন্তা করবেন, বিরোধীরা, এটা আমরা আশা করি। আমরা তো চেয়েছিলাম একটা জোট, হলো না, কি করা যাবে। গতকাল দেখা গেল যেভাবে পরপর দুই জায়গায় দিলীপ দমন উপর আক্রমণ, ভোটের দিন প্রার্থীর উপর এভাবে হামলার ঘটনা এর আগের 3টে দফায় কিন্তু সেভাবে দেখা গেল না। টার্গেট দিলীপ কেন আপনাদের? আরে বনে তো বাঘ সিংহ 2-1টাই থাকে। দিলীপ ঘোষকে দেখে ভয় পেয়ে গেছে। বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসছে, চিন্তা করুন, বাইরের প্লেয়ার নিয়ে আসছে। এখন তো আগেকার দিনে কি হতো, আগেকার দিনে খেলা হতো না, তৃণমূল তো মনে করে খেলা, কিন্তু খেপের প্লেয়ার বাইরে থেকে নিয়ে আসে, বড় থেকে হায়ার করে, তো বাইরে থেকে নিয়ে এসছে। এবার সর্বভারতীয় দল বিহার থেকে নিয়ে এসছে। 3 লক্ষ ভোটে বিজেপি প্রার্থীর কাছে আরেকজন প্রার্থী হেরেছিলেন, এবারে উনিও লড়ছেন আসানসোলে। যদি লড়ছেন না, উনি বিশ্রাম নিচ্ছেন একটি হোটেলে। ভালো, দীর্ঘজীবন, সুস্থ শরীর আমরা কামনা করছি। তো দিলীপ ঘোষ জিতছে, দিলীপ ঘোষকে আক্রমণ করছে। রাজ্যপালকে উপাচার্য নিয়োগের নির্দেশ, 21 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টে। উপাচার্য নিয়োগে রাজ্যপালকে রিপোর্ট পেশের নির্দেশ, এটা আজকে শিক্ষামন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন। রাজ্যের সুপারিশ থেকেই উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য যা সুপারিশ করবে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগে, সেটাই রাজ্যপালকে সাইন করতে। এটা হচ্ছে অর্ধসত্য। রিপোর্টটা ঠিক করে দেখুন। যাকে বলে দেবেন তাকে উপাচার্য করা যাবে না। রাজ্য যে প্যানেল দেবেন তার মধ্যে রাজ্যপাল একটা বেছে নেবেন। কিন্তু এই প্রক্রিয়াটাও দীর্ঘদিন চলবে না, সেটাও সুপ্রিম কোর্টের বক্তব্য আছে যে কমিটিটাকে অবিলম্বে তৈরি করতে হবে। এটা শিক্ষামন্ত্রী লিখেছেন তার এক্স হ্যান্ডেলে। কোনটা বললাম আপনাকে, আপনি বললেন অর্ধসত্য, না, আমি বলছি এই শিক্ষামন্ত্রী এটাকে উপস্থাপন করেছেন, বলেছেন সুপ্রিম কোর্ট। কিন্তু তার মানে রাজ্যের প্যানেল থেকে নির্ভর করে, সেটাকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্যপালের, তার অধিকার। সেটা 5টা নামের মধ্যে একটা তিনি ঠিক করবেন, সেটা শিক্ষামন্ত্রী ঠিক করবেন না। যদি এইভাবে এটাকে উপস্থাপিত করা হয় যে নাম পাঠানো হবে রাজ্যপাল সেটাকেই গ্রহণ করবেন এবং গ্রহণ করতে বাধ্য থাকবেন, এরকম নির্দেশে নেই। রাজ্যের প্যানেলের মধ্যে থেকে তিনি যার পছন্দ মতো একজনকে নির্বাচিত করবেন, সেটা অধিকার তার আছে। সেই কথাই সুপ্রিম কোর্ট বলেছেন। পূর্ব মেদিনীপুরে ভালো ফল করার জন্য তৃণমূলের নতুন পরিকল্পনা, 16 থেকে 23শে মে মেগা রোড শো প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই হাজির থাকবে পূর্ব মেদিনীপুরে। আমরা বরুণ দেবের কাছে প্রার্থনা করব তখন যেন গরমটা কম থাকে, আর্দ্রতা কম থাকে, যেন ওনাদের কোনো অসুবিধা না হয়, বেশি ঘাম না হয়। ওনাদের স্বাগত পূর্ব মেদিনীপুরে।